মেয়েটা তো ভীষণ হট, এমন দেখলে কাস্টমার তো পাগল হয়ে যাবে। শুধু মুখ দেখেই যত টাকা চাইবে তত টাকা ঢালবে। তার উপর আবার হরিয়ানার মেয়ে। শুনেছি হরিয়ানার মেয়েরা নাকি কাস্টমারকে খুশি করতে এক্সপার্ট। বিহারে তো এমন আইটেম পাওয়াই যায় না। কথাগুলো এক নাগাড়ে বলার পর মহিমার দিকে ফিরল ছেলেটা, আর তারপর বলল, এত সুন্দর ফিগারের মেয়ে আগে কখনো এখানে দেখিনি। কোথা থেকে এসেছো আর এতদিন ছিলে কোথায়? প্রথমবার মার্কেটে তোমায় দেখলাম। এই জায়গাটা তোমার জন্য ঠিক নয়। আমার সঙ্গে চলো, বিধায়কজির সঙ্গে দেখা করিয়ে দেবো। একবার উনি যদি মাথায় হাত রাখেন তাহলে তোমার জীবন বদলে যাবে। রানীর মতো থাকবে, এলাকার লোকজনও স্যালিউট করবে। নমস্কার, আমি সুজয় নীল। আর একটু আগে যে কথাগুলো শুনলেন, এই অফারগুলো দেওয়া হয়েছিল বিখ্যাত নিউজ পোর্টাল দৈনিক ভাস্করের একজন মহিলা রিপোর্টার মহিমা সিংকে। মহিমা রেড লাইট এরিয়ার ধাঁচে চলা একটা অর্কেস্ট্রা দলে ডান্সার সেজে ঢুকেছিল। 5 দিন নিজের জীবনের বাজি রেখে এই দলের মধ্যে আত্মগোপন করেছিল সে। শুধু তাই নয়, নারী পাচার থেকে শুরু করে অর্গান ট্রাফিকিং, এমনকি সদ্যজাত শিশু পাচার, এই পুরো নেক্সাসের পর্দা ফাঁস করেছে মহিমা। আজকের এই ভিডিওতে মহিমা সিং এর সেই স্টিং অপারেশনের পুরো কেসটা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, যার নাম অপারেশন নিষিদ্ধ পল্লী। বিহার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজ্য। কথায় আছে, দেশকে চালাবে তা ঠিক করে বিহার। আর সেটার জন্য মাসেল পাওয়ার হোক কিংবা গান পাওয়ার, আপনি যাই ব্যবহার করুন, বিহারে সব লিগ্যাল। ইললিগ্যাল নামক শব্দটা বিহারের অভিধানে নেই বললেই চলে। এই বিহারের একটা পপুলার কালচার হলো অর্কেস্ট্রা। স্বল্প বসনা নারীদের উদ্দাম নাচ, গান এবং বাজনার এক অদ্ভুত মিশেল হলো এই অর্কেস্ট্রা। এর সঙ্গে কতটা শিল্প জড়িয়ে আছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু বিহারের তথাকথিত এনজয়মেন্ট বলতে এই অর্কেস্ট্রাকেই বোঝানো হয়। এই বিহারেরই একটা পপুলার জায়গা হলো সিওয়ান এবং গোপালগঞ্জ। এই সিওয়ানের কাছেই ছাপড়ার জনতা বাজার নামক এলাকায় রয়েছে প্রায় 500 অর্কেস্ট্রা পার্টি। বেশ কিছুদিন ধরেই খবর আসছিল এই অঞ্চলে রমরমিয়ে অবৈধভাবে একটা বিরাট বড় সেক্স র্যাকেট চলছে। এই অর্কেস্ট্রা চক্করে নাকি প্রতি বছর প্রায় 20,000 মহিলা সেক্স র্যাকেটের শিকার হয় এবং তারা বিক্রি হয়ে যায়। এই খবর চাউর হতেই ভারতের অন্যতম লিডিং নিউজ পোর্টাল দৈনিক ভাস্করের একটা টিম একটা স্টিং অপারেশন প্ল্যান করে। আর এই স্টিং অপারেশন লিড করার দায়িত্ব দেওয়া হয় এক তরুণীকে। তার নাম মহিমা সিং। মহিমাকে একজন অর্কেস্ট্রার ডান্সার সাজিয়ে দৈনিক ভাস্করের ইনভেস্টিগেশন টিম পাটনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সিওয়ান সীমান্তের জনতা বাজারে পৌঁছে যায়। সেখানে তাদের দেখা হয় রহমানের সঙ্গে। রহমান অর্কেস্ট্রা চালানোর পাশাপাশি মেয়ে সাপ্লাই দেওয়ার একজন বড় এজেন্ট, তাই রহমানের সঙ্গে অপরাধ জগতের একটা যোগাযোগ ছিলই। দৈনিক ভাস্করের রিপোর্টাররা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেজে রহমানের সঙ্গে দেখা করে। মহিমা সেখানে নিজেকে ডান্সার বলে পরিচয় দেয় এবং রহমানের কাছে কাজ চেয়ে বসে। মহিমা জানিয়েছিল তার কোনো পরিচয়পত্র নেই। রহমান সঙ্গে সঙ্গে মহিমার একটা জাল পরিচয়পত্র বানিয়ে দেয়। পরিচয়পত্রে মহিমার নতুন ঠিকানা হয় ফরিদাবাদ। হরিয়ানার ফিরোজনগরের একটা ভুয়ো ঠিকানা দিয়ে ভুয়ো আইডি তৈরি করে দেয় সে। আর মহিমার সঙ্গী রিপোর্টারের জন্যও কানপুরের সুভাষনগরের ঠিকানা দিয়ে একটা নকল আধার কার্ড বানানো হয়। এরপরে শুরু হয় আসল খেলা। রহমান এরপর ফোন করে দীপক নামের এক অর্কেস্ট্রা মালিককে। ফোন করে রহমান বলে, দীপক ভাই, বেস্ট আইটেম পাঠাচ্ছি। তারপর রহমান মহিমাকে বলে, তোকে খুব ভালো জায়গায় পাঠাচ্ছি, ভালো করে কাজ করতে পারলে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবি। একবার ভাইরাল হলে বিহার থেকে অন্য রাজ্য পর্যন্ত তোর নাম ছড়িয়ে যাবে। তারপর যত টাকা চাইবি তত টাকা পাবি। তোর মতো অনেক মেয়ের লাইফ আমি সেট করে দিয়েছি। এখানে বলে রাখি, ভাইরাল হওয়ার অর্থ কিন্তু ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হওয়া নয়। এই ভাইরাল হওয়ার অর্থ হলো কাস্টমারদের মধ্যে পরিচিত হওয়া। রহমান ছিল এই চক্রের অন্যতম মূল সাগরেদ। মহিমা এরপর রহমানের কথা মতো দীপককে ফোন করে। দীপক তাকে জানায় মহিমা যেন দুপুর 1টা নাগাদ সিওয়ানের হরদিয়া কোদাই নামের একটা গ্রামে চলে আসে। এই হরদিয়াতেই দীপক তার অর্কেস্ট্রা পার্টির আড়ালে সেক্স র্যাকেট চালাতো। দীপকের কথা মতো দুপুর 1টায় রিপোর্টারদের টিম দীপকের বলা ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে গ্রামের বাইরে রাস্তার ধারের একটা মুদি দোকানের পিছনে একটা বাড়িতে পুরো ব্যবসাটা চলছিল। কিসের ব্যবসা সেটা আপনারা বুঝেই গেছেন নিশ্চয়ই। আশপাশের লোক সবাই কিন্তু সবকিছু জানে, অথচ কারও সাহস নেই অন্যায়ের প্রতিবাদ করার। দীপকের কাছে রহমানের নাম বলতেই দীপক ঠান্ডা গলায় জানায়, শুধু মেয়েরাই এখানে থাকবে। আমি যখন ডাকবো তখনই তোমরা ওর সঙ্গে দেখা করতে পারবে।
স্টিং অপারেশনের খাতিরে দীপাকের সমস্ত শর্ত মেনে নেয় তারা। এরপর মহিমাকে একা রেখে রিপোর্টারদের পুরো দলটাই সেখান থেকে বেরিয়ে আসে। তবে মহিমার কাছে একটা ফোন রেখে যায় তারা, যাতে বিপদে পড়লে মহিমা যেন টিমকে খবর দিতে পারে। এইবার সিচুয়েশনটা কল্পনা করুন, মহিমার সামনে একটা অচেনা জগৎ, অজানা কিছু মানুষ যারা সবসময় দাঁত নখ বের করেই রেখেছে শিকার ধরার নেশায়। মহিমার সঙ্গীরা চলে যেতেই দীপক তাকে একটা খাটিয়া দেখিয়ে দেয় আর একটা ছেঁড়া বিছানা চাদর দিয়ে বলে, এখন থেকে এটাই তোমার জায়গা, আর আমি যা যা বলবো তা ঠিকভাবে মেনে চলবে। দীপকের কথা শুনেই মহিমা বুঝতে পারে এরপর থেকে তার ইচ্ছের আর কোনো দাম নেই। সে বিক্রি হয়ে গেছে দীপকের কাছে, আর দীপক সহ বহু মানুষের কাছে সে একজন মেয়ে থেকে হয়ে গেছে। মহিমা বাড়িটায় ঢুকতেই লোহার তৈরি মেন গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর মহিমা ঘরের ভিতরে ঢুকে দেখে একটা বড় হল ঘরে ছড়িয়ে ছিটিয়ে 5টা খাট রাখা রয়েছে। ওই হল ঘরের মধ্যে কিছু জায়গা জুড়ে আবার কূপ তৈরি করা ছিল, অর্থাৎ কাঠের প্লাই দিয়ে তৈরি পার্টিশন, আর সেখানে আরো কয়েকজন মেয়েও ছিল। বাইরের ছেলেরা এসে তাদের সঙ্গে টাকার বিনিময়ে সময় কাটিয়ে চলে যাচ্ছিল। বেশ কয়েকজনের কুদৃষ্টি ইতোমধ্যেই মহিমার উপর পড়েছিল, তবে মহিমা মাথা ঠান্ডা রেখে সবকিছুর উপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। এমনকি তার কাছে রাখা ফোনে আশপাশের সমস্ত ঘটনা লুকিয়ে লুকিয়ে রেকর্ডও করছিল সে। এই সময়ে ওই বাড়িতে থাকা কিছু মেয়ে মহিমার সঙ্গে যেচে ভাব জমাতে আসে। মহিমাকে তারা বলে, দেখ ভাই, রেহমান তোকে দীপক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে, দীপক এবার তোকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে, তাই ভালো এটাতেই হবে যে তুইও দীপক ভাইয়ের কথা শুনে চল, নইলে ও কিন্তু তোকে জানেও মেরে ফেলতে পারে। এছাড়াও তারা বলে, এখানে কথা শুনলে অনেক দূর যেতে পারবি, কোনো বড় লোক এলে না বলবি না কিন্তু। এর 1 ঘন্টার মধ্যে দীপক সবাইকে জানিয়ে দেয় যে হরিয়ানার ডান্সার এসেছে। এরপর লোকজন মহিমার কাছেও আসতে শুরু করে দেয়। তবে মহিমা খুব চালাকির সঙ্গে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করে আর সবকিছু রেকর্ডও করতে থাকে। এই সময় এক যুবক আসে মহিমার কাছে। যুবকের পরনে ছিল কুর্তা পাজামা। সে এসে মহিমার খাটে বসার আগে কোমর থেকে একটা পিস্তল বের করে রাখে। মহিমা এইবার বেশ খানিকটা ভয় পেয়ে যায়, তবুও সে ওই ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে থাকে। এই ব্যক্তির নাম সালিম। সালিম মহিমাকে জিজ্ঞেস করে, কোথা থেকে এসছিস, আগে কোথায় কাজ করতিস? মহিমা জানায়, হরিয়ানা থেকে এসেছি, আগে উত্তরপ্রদেশের বালিয়ায় কাজ করতাম। এরপর সালিম তাকে বলে, ভুল জায়গায় এসে পড়েছিস, রেহমান টাকা দিয়ে তোকে খারাপ জায়গায় দিয়ে গেছে। মহিমা সাহস করে তখন সালিমকে জিজ্ঞেস করে, আপনি কে, এখানকার মালিক? সালিম হেসে উত্তর দেয়, আমি এখানকার ডন, বিধায়ক থেকে অফিসার, সবার সঙ্গে আমার সেটিং আছে, আমার সঙ্গে চল, রানীর মতো রাখবো, বিধায়ক আর এসডিএম এর সঙ্গেও পরিচয় করিয়ে দেবো, জীবন বদলে যাবে। মহিমা তখন জিজ্ঞেস করে, কতজনের জীবন আপনি এইভাবে বদলে দিয়েছেন? সালিম আবার হাসে, অনেক মেয়ের, হিসেব রাখিনি, এখন তারা রানীর মতো থাকে। মহিমা জিজ্ঞেস করে, তারা কারা? সালিম আবার বেশ খানিকটা ক্রূরভাবে উত্তর দেয়, বললাম তো অনেক মেয়ে আছে, সব হিসেব দিতে হবে নাকি? এদের বাড়িতে এখন বিধায়ক থেকে অফিসার সবাই হতে দিয়ে পড়ে থাকে, গাড়ি, ফ্ল্যাট, ক্যাশ, এদের কাছে সব আছে। বললাম তো তোকে অনেক দূর যাবি, আমার সঙ্গে শুধু চল। মহিমা বলে, আপনি তো ডন, অস্ত্র নিয়ে ঘোরেন, আমাকে একটু ভাবার সময় দিতে হবে, তারপর আমি আপনাকে জানাচ্ছি। সালিম একটা ফোন নাম্বার দিয়ে বলে, কোনো সমস্যা হলে যখন ইচ্ছে ফোন করবি। এরপরেই চলে যায় সালিম। এরপর 12 ঘন্টায় 10 জন নতুন লোক আসে মহিমার সঙ্গে দেখা করতে। প্রথম দিনেই এত মানুষ দেখেও ঘাবড়ায়নি মহিমা। এদের মধ্যে কেউ তাকে টাকার লোভ দেখায়, তো কেউ প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মহিমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। ওই বাড়িতে উপস্থিত বেশ কিছু মেয়েও মহিমাকে তাদের সঙ্গে যেতে বলেছিল। মহিমা ধীরে ধীরে সবার সঙ্গে কথা বলে। এই পুরো চক্রটা সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করা যায় সেটাই ক্রমাগত করে যাচ্ছিল সে। প্রথম রাতটা মহিমার কাছে ছিল দুঃস্বপ্নের মতো। টিনের ছাউনি দেওয়া ঘরে গাদাগাদি করে থাকতে হচ্ছিল ওদের। ছোট্ট খাটিয়া, ছেঁড়া চাদর, তারপর গরম, এক প্রকার নরক যন্ত্রণাই বলা যায়। ওই দিন রাতে দীপক ভাত আর শুকনো আলু ভাজা খেতে দিয়েছিল আর বলেছিল, খেয়ে নে, না হলে কাজ করতে পারবি না। গভীর রাতে দীপক আবার কয়েকজন নতুন লোককে নিয়ে এসেছিল মহিমার কাছে আর বলেছিল, এদের সঙ্গে কথা বল, ভালো লোক, এদের প্রচুর পাওয়ার। মহিমা ঠিক 2 দিন দীপকের কাছে ছিল। এই সময় সে ওখানকার অন্যান্য মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। কথায় কথায় ওই মেয়েরা মহিমাকে জানায় যে তারা ওই নরক যন্ত্রণা থেকে বেরোতে চায়। তাদের সাহায্যের কথা ভেবে মহিমা ওই মেয়েগুলোর বেশ কিছু কথা রেকর্ডও করতে থাকে। তবে এই মেয়েগুলোকে দিয়ে শুধু দেহরক্ষা করানোই হতো না, ওই বাড়ির টয়লেট পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না, বাসন ধোয়া, ঘর মোছা, ওখানকার ছেলে মেয়ের কাপড় কাচা, সব কিছু করানো হতো এই মেয়েদের দিয়ে।
মহিমাকে দিয়েও বাথরুম পরিষ্কার করানো হয়েছিল। দ্বিতীয় দিন সকাল 6:15 নাগাদ দীপক এসে মহিমাকে ঘুম থেকে তোলে এবং তার হাতে একটা প্লাস্টিকের বালতি দিয়ে বলে, টয়লেট পরিষ্কার কর, দিদিরা ওঠার আগে সব সাফ করতে হবে, রোজ করতে হবে। মহিমা প্রথমে রাজি না হলে দীপক জোর করে মহিমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। এখানেই দীপক থামে না, এরপর বলে, খাবার রান্না কর, তারপর স্নান করে তৈরি হয়ে বসে থাকিস, কিছু লোক তোকে দেখতে আসবে। দ্বিতীয় দিনও নিত্য নতুন লোক আসতে শুরু করে। মহিমা বাথরুম সাফাইয়ের ভিডিও গোপনে তুলে নিয়েছিল। এরপর মহিমা পেট ব্যথার অজুহাত দিলেও তাকে জোর করে নাচতে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দিন বিকেল 4টে নাগাদ দীপক এসে বলে, কম কাপড়ের ড্রেস পরে তৈরি হয়ে নে, রাত 8টা নাগাদ যেতে হবে, নাচতে হবে, কোনো নাটক করবি না কিন্তু। মহিমা আবারও জানায় তার শরীর খারাপের কথা, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, বরং এবার দীপক রেগে যায়। সে বলে, আজ গেস্টকে খুশি করে দে, তাহলে তোর ভালো ব্যবস্থা করে দেবো। এরপর ঠিক রাত 8টার সময় অন্যান্য মেয়েদের সঙ্গে মহিমাকে নিয়ে যাওয়া হয় নাচার জন্য। রাত 2টো অবধি চলেছিল সেই মেহফিল। এরপর নাচ শেষ হতেই যে যে গাড়িতে এসেছিল সেই গাড়িতে চেপে বসলো। শুধু মহিমা গাড়িতে উঠতে যেতেই দীপক তাকে বলল, তুই অন্য গাড়িতে ওঠ, তোর জন্য অন্য জায়গায় ভালো ব্যবস্থা করেছি। এরপর মহিমাকে গুড়িয়ার কাছে পাঠানো হয়। এই গুড়িয়া আবার এই নেক্সাসের আর একটা গুরুত্বপূর্ণ মেম্বার। গুড়িয়ার কাজ হলো নেপাল, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে কাস্টমারদের চাহিদা অনুযায়ী মেয়ে সাপ্লাই দেওয়া। প্রথমে দীপক, তারপর মহিমা বিক্রি হয়ে যায় গুড়িয়ার কাছে। গুড়িয়ার অবশ্য আর একটা পরিচয় আছে, সে হলো তিওয়ারি অর্কেস্ট্রার মালকিন। দ্বিতীয় দিন রাত 3টে নাগাদ হাত বদল হয়। মহিমা রাস্তা নেবার গুড়িয়ার ডেন। এখানকার ব্যবস্থা আরো খারাপ, এখানকার ঘরটা তো আরো ছোট, আর মাটিতে বিছানা করে থাকতে দেওয়া হয়েছিল মহিমাকে। পরের দিন মহিমা গুড়িয়ার থেকে টাকা চাইলে গুড়িয়া বলে, দীপককে দিয়ে দিয়েছি। এখানেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে তাকে আবারও বিক্রি করা হয়েছে। এরপর গুড়িয়া সারাক্ষণ ভাইরাল হওয়া আর টাকা কামানোর কথা বলে ব্রেন ওয়াশ করতে থাকে মহিমার, আর ফোনে লোকজনকে বলতে থাকে, খুব হট মেয়ে এসেছে, একবার দেখলেই পছন্দ হবে। দুদিনে 14 জনেরও বেশি লোক আসে মহিমাকে দেখতে। এবারেও সবাই তাকে নিয়ে যেতে চায়। মহিমা নিজের ওয়েট রেখে কথা বলে এবং কাউকেই তেমন পাত্তা দেয় না। দুদিনের মধ্যে সে এখানকার আদব কায়দা আয়ত্ত করে ফেলেছিল। মহিমা যখন কারো সঙ্গেই যেতে চাইছে না, গুড়িয়া বুঝতে পারে যে কিছু তো গন্ডগোল আছে। এরপর সে তাকে ভিকি বলে একজনের কাছে পাঠানোর পরিকল্পনা করে। গুড়িয়া বলে, তুমি আমার অন্য সেন্টারে চলে যাও, আমি কিছুদিনের জন্য বেঙ্গলে যাব, ওখান থেকে ফিরে এসে তোমায় আবার ডাকবো। এরপর সোনু নামের একজন এজেন্ট এসে মহিমাকে বাইকে করে ভিকির কাছে পৌঁছে দেয়। এই ভিকি আবার তার স্ত্রী রেখা এবং শ্যালিকাকে নিয়ে তার র্যাকেট চালাতো, কিন্তু ভিকির ডেরা আবার দীপক এবং গুড়িয়ার থেকে অনেকটাই আলাদা। এখানে এসে মহিমা দেখে ভিকির ডেরায় বেশিরভাগ মেয়েই নাবালিকা এবং এখানে বাচ্চা মেয়েরাও রয়েছে, আর রয়েছে বেশ কিছু শিশু। 2 ঘন্টার মধ্যেই মহিমা বুঝতে পারে গুড়িয়াও তাকে ভিকির কাছে বিক্রি করে দিয়েছে। এখানকার পরিবেশ আগের 2 জায়গার চেয়ে আরো বেশি ডেঞ্জারাস ছিল, কারণ ভিকি কথা বলে কম, হাত চালায় বেশি। পান থেকে চুন খসলে সে এলোপাথারি মারতো নাবালিকা মেয়েদের। এই মেয়েগুলোকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল যে তাদেরকে যা বলা হতো তাই করতো ওরা। একসময় মহিমার চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। সে দেখে মেয়েগুলো বয়স অনুযায়ী নাবালিকা হলেও তাদের শারীরিক গঠন কোনোভাবেই 15-16 বছরের মেয়েদের মতো নয়। সবাইকেই দেখে মনে হচ্ছে এদের বয়স অন্ততপক্ষে 22 থেকে 25-এর মধ্যে। মহিমার মনে সন্দেহ জাগলো। সে বাকি মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করলো। শুধু তাই নয়, সে সমস্ত মেয়েদের কথা রেকর্ড করতে থাকলো তার মোবাইল ক্যামেরায়। আর এটাই কাল হয়ে দাঁড়ালো মহিমার জন্য। মহিমা ঘুণাক্ষরেও টের পায়নি যে ভিকি তার পিছনে এসে দাঁড়িয়েছে। মহিমাকে ভিডিও করতে দেখে ভিকি হঠাৎ এসে চুল টেনে ধরে মহিমার এবং প্রায় 100 মিটার দূরে একটা কাঁচা ঘরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে মহিমাকে। এরপর ভিকি সরাসরি জিজ্ঞেস করে, ভিডিও কেন বানাচ্ছ? কোনো এনজিওর জন্য কাজ করছো? সব ডিলিট করো, না হলে এখানেই মেরে দেবো কিন্তু। ভিকি লাঠি তুলে ভয় দেখাতে থাকে মহিমাকে। এত কিছুর মধ্যেও মহিমা নিজের নার্ভ শক্ত রেখে পরিস্থিতির মোকাবিলা করতে থাকে। সে কিছুতেই বুঝতে দেয়নি যে সে মিডিয়ার লোক। এর মধ্যেই ভিকি মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে এবং মহিমাকে হুমকি দেয়, টুকরো টুকরো করে পুকুরে ফেলে দেব। টানা 1.5 ঘন্টা ধরে মহিমাকে জেরা করে ভিকি। সঙ্গে চলতে থাকে অকথ্য গালিগালাজ এবং হুমকি। মহিমা সিং এইসবে দমে যায়নি, বরং 1.5 ঘন্টা পর ভিকি কিছুক্ষণের জন্য বাইরে যেতেই সে তার গোটা টিমকে নিজের কারেন্ট লোকেশন এবং সিচুয়েশনটা জানিয়ে দেয়। তারপরেই দৈনিক ভাস্করের টিম যোগাযোগ করে লোকাল একজন এজেন্টের সঙ্গে।
এবং তাড়াতাড়ি মহিমার দেওয়া লোকেশনে তারা পৌঁছে যায়। আর এদিকে মহিমা কোনো রকমে নিজের বাঁধন ছাড়িয়ে দৌড় লাগায় বাইরের দিকে। দৌড়তে দৌড়তে চিৎকার করতে থাকে মহিমা, আর তার সঙ্গীরা মহিমাকে দেখতে পেয়ে বাইকে উঠিয়ে নেয় এবং তড়িঘড়ি ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে আসে ওরা। আর এভাবেই একটা গোটা নেক্সাসের পর্দা ফাঁস হয়ে যায় গোটা দেশের সামনে। তবে গল্পটা এখানেই শেষ নয়। মহিমা সিং এর থেকে সমস্ত রকম ইনফরমেশন নিয়ে এইবার অ্যাকশনে নামে বিহার পুলিশ। মহিমা সিং এর স্টিং অপারেশনের ভিত্তিতে তদন্তে নামে সিওয়ান থানার পুলিশ, আর কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসপি পুরান ঝাঁকে। গুড়িয়াকে গ্রেফতার করে জেরা করতেই পুলিশের কাছে আসে ডক্টর নবীনের নাম। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মহিমা সিং এর স্টিং অপারেশন আসলে টিপ অব দ্য আইসবার্গ, এর শিকড় ছড়িয়ে গেছে অনেক গভীরে। এই ডক্টর নবীন কে জানেন? এই ব্যক্তি হলেন সিওয়ানের বিখ্যাত নবীন ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ারের শিশু বিশেষজ্ঞ, আর তিনি শিশু পাত্রের নেক্সাসে জড়িত ছিলেন। আগেই বলেছিলাম মহিমার কথা অনুযায়ী মেয়েরা নাবালিকা হলেও এদের শারীরিক গঠন অনেকটাই ম্যাচিওর্ড। এই রহস্যের সমাধান হলো ডক্টর নবীনকে জেরা করতেই অর্কেস্ট্রাতে আসা মেয়েদের নানান ধরনের হরমোনাল ইনজেকশন দেওয়া হতো। এর ফলে তাদের শারীরিক গঠন বয়সের তুলনায় অনেকটাই ম্যাচিওর দেখাতো। আর এটা করার কারণ ছিল যাতে এই মেয়েরা তাড়াতাড়ি বাচ্চা নিতে পারে। এর একটা বড়সড় সেক্স র্যাকেট চালাতো ঠিকই, কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, আনপ্রোটেক্টিভ মেলামেশার কারণে অনেক মেয়ে গর্ভবতী হয়ে যেত। যেহেতু এরা অবিবাহিত, তাই এদের কাছে বাচ্চা আসাটাও একটা ভয়ের ব্যাপার ছিল। তবে এই বাচ্চাগুলোকেও অ্যাবর্শন করানো হতো না। এই গুড়িয়া, ভিকি কিংবা দীপকের মতো লোকেরা এই মেয়েগুলোকে গর্ভবতী অবস্থাতেই রাখতো এবং ডেলিভারির সময় এদের সবাইকে নিয়ে আসতো ডক্টর নবীনের কাছে। আগেই জেন্ডার টেস্ট করে নিত নবীন। ছেলের দাম বেশি, মেয়ের দাম কম, তবে মেয়ের চাহিদা বেশি। মেয়েরা লং রানে বেশি টাকা কামিয়ে দিতে সক্ষম। 50,000 থেকে 1 লক্ষ টাকায় বিক্রি হতো এক একটা বাচ্চা। এই প্রসঙ্গে একটা অন্য ঘটনা বলি। 2025 সালের 26শে নভেম্বর সিওয়ানের প্রতিবেশী সারান জেলা থেকে 24 দিনের একটা শিশুকে বিক্রির ঘটনা সামনে এসেছিল। কানপুরের এক ডান্সার সীমার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করে এবং 48 ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধারও করে। কে এই সীমা? সীমা নামের ওই মেয়েটা জান্তা বাজারে কিশোর নামের একটা অর্কেস্ট্রা মালিকের সঙ্গে থাকতো। সেখানে কাজ করতে গিয়ে গর্ভবতী হয় সীমা। কিশোরের ভাই একটা প্রাইভেট ক্লিনিকও চালাতো, তাই সীমার চেক আপও সেখানেই হতো। ডেলিভারির পর কিশোর 24 দিনের শিশুটিকে বিক্রি করে দেয়। পুলিশি জেরায় কিশোর জানিয়েছিল সে ঋণে ডুবে গিয়েছিল, তাই ওই শিশু বিক্রি করেই সে তার ঋণ শোধ করতে চেয়েছিল। ভাবতে পারছেন? ধার শোধ করার উপায় হলো নিজের শিশু, যার জ্ঞানই হয়নি। সে একজন দায়িত্বজ্ঞানহীন অমানুষের হাতে পড়ে বিক্রি হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, অর্গান গেমও চলতো এগুলোরই আড়ালে। একটা অর্কেস্ট্রাকে কেন্দ্র করে এত বড় একটা নেক্সাস চলছে ভাবাই যায় না। ন্যাশনাল মিডিয়ার বাঘা বাঘা জার্নালিস্ট, থুড়ি অ্যাঙ্কাররা যখন এসি স্টুডিওতে বসে আম্বানি, আদানি, বিড়লার পা চাটতে ব্যস্ত, ঠিক সেই সময় মহিমা সিং নিজের প্রাণ বাজি রেখে কিছু কুখ্যাত আসামি ডেরায় ঢুকে পড়েছিল। আর এই মহিমা সিং এর অপারেশন রেড লাইটের জন্যই সিওয়ান জেলার অর্কেস্ট্রার এই অন্ধকার জগতের থেকে 21 জন নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছে। তদন্ত এবং উদ্ধার কাজ এখনো চলছে। পরবর্তীকালে এই ঘটনায় কি কি তথ্য উঠে আসে সেটাও জানাবো আপনাদের। আপাতত মহিমা সিং এর মতো জার্নালিস্টকে একটা স্যালিউট জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি। বরং জার্নালিজমকে কেন ডেমোক্রেসির 4th পিলার বলা হয় জানেন? তার জলজান্ত উদাহরণ আপনাদের সামনে এই জার্নালিস্ট মহিমা সিং। মহিমার জন্য আপাতত একটাই ডায়লগ মাথায় আসছে, হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।